আসসালামু আলাইকুম সবাইকে। আবার আমন্ত্রণ জানাচ্ছি ইকোনমিক্সের টেস্ট পেপার সলভিং ক্লাস সেকেন্ড পেপারকে নিয়ে। আজকে আমরা সেকেন্ড পেপারের ক্লাস শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 2 দিয়ে, যেটা কিনা শর্ট সিলেবাসের প্রথম অধ্যায়। সেকেন্ড চ্যাপ্টার বাংলাদেশের কৃষি, অর্থাৎ বাংলাদেশের আমাদের দেশ প্রধানত কৃষি প্রধান দেশ, অর্থাৎ আমাদের দেশের অর্থনীতি অনেকাংশে কৃষির উপর নির্ভর করে থাকে। এবং এই দেশের বাংলাদেশের কৃষি কিভাবে উন্নয়ন করছে বা এর ইতিহাস সম্পর্কে আজকে আমরা এই অধ্যায়ে জানতে পারবো। প্রথমেই যে সৃজনশীলটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্ন, কৃষিজোত কি? কৃষিজোত মূলত হচ্ছে যে আয়তনের উপর কৃষক কৃষিকাজ সম্পন্ন করে থাকে বা যে আয়তন জমির উপরে শস্য উৎপাদন করে থাকে তাকে বলা হচ্ছে কৃষিজোত, যেটা হতে পারে ক্ষুদ্র, মাঝারি কিংবা বৃহৎ আকারেরও হতে পারে। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যে শস্য বহুমুখীকরণ কি খাদ্য ঘাটতি পূরণ করে কিনা? অবশ্যই। শস্য বহুমুখীকরণ কথাটির দ্বারা আমরা সহজে বুঝতে পারি যে একটি নয় একাধিক কৃষি পণ্য যখন একটি জমিতে চাষ করা হবে তাকে বলা হচ্ছে শস্য বহুমুখীকরণ। আমরা জানি যে একটি কৃষি জমিতে যখন একটি ফসলই বছরের পর বছর যদি চাষাবাদ করা যায় তখন সেই জমিটির উর্বরতা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে একজন কৃষক যদি একটি মাত্র ফসল বারবার চাষ না করে একাধিক ধরনের ফসল সেই জমিতে চাষ করে থাকে তবে অনেকাংশে সেই জমির উর্বরতা নষ্ট হতে রক্ষা পায় এবং সেই কৃষকও লাভবান হয়ে থাকে একাধিক ফসল উৎপন্ন করার মাধ্যমে। এবং একাধিক ফসল যখনই উৎপন্ন হবে ঠিক তখনই আমাদের খাদ্য ঘাটতিটাও পূরণ হবে। কেননা একটি জমিতে যেখানে আলু চাষ হতো সেখানে যদি আলুর পাশাপাশি আমরা টমেটো কিংবা বিভিন্ন শাকসবজি আবাদ করে থাকি তাহলে আমাদের খাদ্য ঘাটতিটা অনেকাংশে এক জমির মাধ্যমে পূরণ হতে পারছে। তাই বলা যায় যে শস্য বহুমুখীকরণের করলে খাদ্য ঘাটতি দূর করতে খাদ্য উৎপাদন বাড়বে। এই প্রশ্নটি, শস্য বহুমুখীকরণ প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। কেননা আমি নিজেও যখন ইন্টারমিডিয়েটে এইচএসসি পরীক্ষা দিই তখনও এই প্রশ্নটা আমি পেয়েছিলাম এবং আগামীতেও এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক রয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং হাইলাইটেড। তৃতীয় প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে বাধাগ্রস্ত করছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের জনজীবন যেমন একটি হ্যারেসে পড়তেছে, আমরা যেমন বাধাগ্রস্ত হচ্ছি বিভিন্ন কাজ করতে যায়, কারো শরীর খারাপ হয়েছে, তেমনই ঠিক জমিরও শরীর যদি আমি বলি অর্থাৎ জমির উর্বরতাটা নষ্ট হয়ে যায় তাপমাত্রা বৃদ্ধির কারণে। কিভাবে? তাপমাত্রা বৃদ্ধির ফলে আমরা জানি যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং আমাদের দেশের এখনও অনেক জায়গায় বৃষ্টিপাতের উপর নির্ভর করে কৃষি জমির উৎপাদনশীলতা। এবং সেই বৃষ্টিপাত নির্ভর করছে, বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এই সকল কিছুর পেছনে মূল কারণ হচ্ছে তাপমাত্রাটা বৃদ্ধি। তারও মূল কারণ হচ্ছে কি? বৈশ্বিক উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণতা। বৈশ্বিক উষ্ণতার কারণে আমরা দেখতেছি যে বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের সকল ধরনের সমস্যার মূল কারণ তৈরি হচ্ছে বৈশ্বিক উষ্ণতার ফলে। অর্থাৎ জমিতে আমার অনাবৃষ্টি কখনো দেখা যাচ্ছে, কখনো অতিবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টির কারণে দেখা যাচ্ছে আমাদের নিচু জমিতে বন্যার কারণে পানি ভরাট জমে যাচ্ছে যার ফলে ফসল মরে যাচ্ছে, কিংবা অনাবৃষ্টির কারণে আমাদের পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে আমাদের ফসল উৎপাদনটা সঠিকভাবে হচ্ছে না, যার ফলে আমাদের দেশ, যে দেশে কিনা কৃষি প্রধান দেশ, যে দেশের অর্থনীতি অধিকাংশ ক্ষেত্রে কৃষির উপর নির্ভরশীল, সেই দেশে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে অর্থনীতির দিক দিয়ে। আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে বৈশ্বিক উষ্ণতাই প্রথম মূল কারণ হিসেবে ধরা গিয়েছে এবং গ্রীষ্মকালে সমুদ্রের লোনা পানি দেশের অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত নদীতে প্রবেশ করায় কি হচ্ছে যে নদীর পানিগুলো লবণাক্ত হয়ে যাচ্ছে, যার ফলে সেখান থেকে পাশাপাশি যেসব জমি রয়েছে সেগুলো তো লবণাক্ত বেড়ে যাওয়ার কারণে তাদের মাটিগুলো অনুর্বর হয়ে যাচ্ছে, উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা গড় বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে, জলাবদ্ধতা বাড়ছে। এবং এসব কারণে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যতটাই বৃদ্ধি পাচ্ছে ঠিক ততই আমাদের দেশের সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সেটি অর্থনীতির উপর খুবই একটি নেতিবাচক প্রভাব বহন করছে। এবং এসব নেতিবাচক প্রভাবের কারণে কৃষকের একদিক থেকে যেমন জীবিকা নির্বাহ কমে যাচ্ছে ঠিক তেমনই জেলেদেরও জীবিকার নির্বাহের উপর খুব খারাপ একটা প্রভাব পড়ছে। কারণ আমরা জানি যে জেলেরা তারা মাছ ধরার মাধ্যমে তাদের জীবিকা অর্জন করে থাকে। যখন জলোচ্ছ্বাস হয় বা নদীর পানি যখন কমে যায় বা দেখা যায় সমুদ্রের পানি যখন বেড়ে যায় তখন তারা মাছ ধরতে পারে না, তাদের জীবনকালের একটা সমস্যা হয়ে দাঁড়ায়। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধির একটি প্রভাব আমাদের দেশের অর্থনীতিতে খুব খারাপভাবে বহন করছে। পরবর্তী আমরা যদি প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপায়সমূহ। অর্থাৎ আমাদের উদ্দীপকটা আমরা লক্ষ্য করতে হবে যে জলবায়ুর সমস্যা মোকাবেলায় কি কি আমাদের উপায় উদ্দীপকে দেওয়া রয়েছে। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি অধ্যাপক জামাল আহমেদ অর্থনীতিক্স এক সেমিনারে বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনজনিত
শীর্ষক আলোচনা করেছেন এবং তিনি জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধির একটি দিক উল্লেখ করেছেন এবং উক্ত সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সামাজিক বনায়ন, পরিবেশ বান্ধব শিল্প কারখানা স্থাপন সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। আমরা যদি একটু লক্ষ্য করে থাকি, এখানে উল্লেখ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য সামাজিক বনায়ন এবং পরিবেশ বান্ধব শিল্প কারখানা স্থাপন। এখানে খুবই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টের উল্লেখ করা আছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়ে থাকি আমাদের কৃষিপ্রধান দেশে, সেসব সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত সামাজিক বনায়ন করতে হবে। অর্থাৎ গাছ লাগান, পরিবেশ বাঁচান, যে আমরা বাক্যটি আমরা সব জায়গায় দেখতে পাই, সেই বাক্যটা আসলে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ আমাদের সমাজে, আমাদের পরিবেশে যতই আমরা গাছ লাগাবো ততই হচ্ছে আমাদের তাপমাত্রা কি আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমাদের তাপমাত্রা বৃদ্ধিটার হারটা ততটাই কমে যাবে। ঠিক যতই কমবে তত আমাদের কৃষির উর্বরতাটাকে রক্ষা করতে পারবো আমরা, আমাদের ফসল আবাদ পরিমাণ বেড়ে যাবে। তো আমরা লক্ষ্য করছি যে এছাড়াও বলা হয়েছে পরিবেশ বান্ধব শিল্প কারখানা স্থাপন। আমরা এখন প্রায় জানি যে কোনো জায়গায় যদি ইটের ভাটা স্থাপন করা হয় কিংবা কোনো জায়গায় কলকারখানা স্থাপন করা হয়, সেই কলকারখানার ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়ার মাধ্যমে আমাদের পরিবেশ মারাত্মক পরিমাণে দূষিত হয়ে থাকে। মারাত্মক পরিমাণে দূষিত হওয়ার কারণে আমাদের কি হয়? আমাদের সেই দূষণ বায়ুর কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। সেই কারখানার বজ্র যে রয়েছে, সেই বজ্রগুলোর জমির যদি চলে যায় তাহলে জমির মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, বা সেচের পানির সাথে মিশে গেলে সেইগুলোকে ফসল আমাদের উর্বরতাকে নষ্ট করে দেয়। অর্থাৎ পরিবেশ বান্ধব শিল্প কারখানা স্থাপন। আমাদের শিল্প কারখানা যেমন যতটি প্রয়োজন তেমনি প্রয়োজন আমাদের পরিবেশকে রক্ষা করা। অর্থাৎ আমাদের এমন শিল্প কারখানা স্থাপন করতে হবে যে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে আমাদের পরিবেশ রক্ষা পায়, আরেক দিক থেকে আমাদের শিল্প কারখানাগুলো প্রতিষ্ঠিত হতে পারে। এখানে উল্লেখ করা হয়েছে এছাড়াও অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ। অর্থাৎ অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ বলতে বুঝিয়েছে যে আমাদের এই জলবায়ু যে সমস্যাগুলো মোকাবেলার জন্য আমাদের বিভিন্ন ক্যাম্পেইন করা দরকার। আমাদের সকল জনগণকে সচেতন করে তোলার জন্য আমাদেরকে সভা আয়োজন করতে হবে, অনুষ্ঠান আয়োজন করতে হবে, যার মাধ্যমে আমাদের সবাইকে আমরা বুঝাতে পারবো যে জলবায়ু সমস্যা মোকাবেলার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। রয়েছে ওজোন স্তর রক্ষা বিষয়ক কার্যক্রম। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওজোন স্তর কার্যক্রম। অর্থাৎ এই ওজোন স্তরটা হচ্ছে এমন একটি স্তর যেটি কিনা আমাদের সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেখান থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে। এই ওজোন স্তরটা আমরা নিয়মিত ক্লোরোফ্লোরোকার্বন এবং হাইড্রোফ্লোরোকার্বনের ব্যবহারের মাধ্যমে আমরা এইটিকে ধ্বংস করে দিচ্ছি, যার ফলে আমাদের সূর্যের যে অতি বেগুনি রশ্মিটা এটি আমাদের ঘন ঘন আমাদের দেশে আসে পড়ছে এবং আমাদের জমির উর্বরতা থেকে নষ্ট শুরু থেকে আমাদের পরিবেশ দূষণ কিংবা আমাদের মানুষজনের শরীরকে নষ্ট করার ক্ষেত্রে এই দুটি ক্লোরোফ্লোরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ব্যাপক ভূমিকা পালন করছে, যেটা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর। তাই বলা হচ্ছে যে ওজোন স্তর রক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ করতে হবে, যার ফলে আমাদের এই ওজোন স্তরটা রক্ষা পায়, যার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মিটা আমাদেরকে কাছে না আসতে পারে। অর্থাৎ আমরা বলা হচ্ছে যে উল্লেখিত ব্যবস্থাগুলো যেগুলো রয়েছে, আমি আবারও বলছি ব্যবস্থাগুলো, পরিবেশ বান্ধব শিল্প কারখানা রয়েছে, পরিবেশ বান্ধব শিল্প কারখানা স্থাপন, তাছাড়া রয়েছে সামাজিক বনায়ন, রয়েছে অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ এবং ওজোন স্তরের রক্ষা বিষয়ক কার্যক্রম ব্যবস্থা গ্রহণ। এই সকল কিছু যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, ব্যবস্থা নিতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব, আমাদের অবশ্যই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত আমরা দেখছি কৃষি কি। কৃষি হচ্ছে যে বলা হচ্ছে যে এমন একটি সৃষ্টি সম্পর্কিত কাজ যা ভূমিকর্ষণ, বীজ বপন, উদ্ভিদ পরিচর্যা, আমি আবারও মার্ক করে দিচ্ছি তিনটি ইম্পর্টেন্ট জিনিস, ভূমিকর্ষণ, বীজ বপন এবং উদ্ভিদ পরিচর্যা ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ, বাজারজাতকরণকে বলা হচ্ছে কৃষি। দেখুন, কৃষি শব্দটা খুবই অল্প হলেও এর অর্থটা কিন্তু ব্যাপক। কারণ আমরা দেখতে পাচ্ছি আমার একটি সৃষ্টির কথা বলা হয়েছে যে কিনা আমার ভূমিকর্ষণ, বীজ বপন, উদ্ভিদ পরিচর্যা ইত্যাদি থেকে শুরু করে আমাদের পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ, লাস্ট হচ্ছে বাজারজাতকরণ পর্যন্ত এসে তাই কৃষি বলা হচ্ছে। বাংলাদেশের কৃষি নামক এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন কৃষি কি, এটি অবশ্যই মাথায় আপনাদের রাখতে হবে। দ্বিতীয় প্রথম বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে। একটু আগে আমরা বললাম তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের কি সমস্যা হয়, সেম জিনিস যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে অবশ্যই। কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আমাদের কি হয়, জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়। জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, আমাদের এইসব লেগে থাকে, লবণাক্ততা বেড়ে যায় মাটির, কিংবা সমুদ্রের পানি ফুলে উঠে যেটাকে আমরা জলোচ্ছ্বাস বলে থাকি। এই সকল কিছু যখন হয় তখন আমরা দেখি যে আমাদের জমির উর্বরতা যেভাবে হারে নষ্ট হয়, আমাদের ফসল যে হারে নষ্ট হয়,
তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের লেগে থাকে, বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এ সকলের মাধ্যমে আমাদের কৃষি জমিতে ব্যাপক ক্ষতি হয়, যার ফলে আমাদের কি হয়, খাদ্য আমদানি বৃদ্ধি পায়। আর আমদানি বৃদ্ধি পালে কি হয়, দেশের টাকা শূন্য হয়ে যায় ধীরে ধীরে, তাই না? তাহলে কি হবে, অর্থনীতির আমাদের ক্ষতি হচ্ছে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা আমাদের একটি নেতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকের আলোকে করিম মিয়ার ঋণ গ্রহণের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহের বর্ণনা। আমরা জানি যে ঋণ গ্রহণের উৎস দুই ধরনের, একটা হচ্ছে কি ব্যক্তিগত বা বেসরকারি, একটা হচ্ছে সরকারি। আমরা দেখি উদ্দীপকে করিম মিয়া কি করেছেন। একজন দরিদ্র কৃষক, 5 জনের অভাবের সংসার, কই থেকে ঋণ নিয়েছে উনি? ধানের বীজ, কীটনাশক এসব ক্রয়ের জন্য স্থানীয় মহাজন উনি ঋণ নিয়েছেন। কোথা থেকে? উনি ঋণ নিয়েছেন স্থানীয় মহাজনের কাছ থেকে, ধনী ব্যবসায়ী, আত্মীয় স্বজনের কাছ থেকে। অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই 3 ধরনের উৎস বেসরকারি ঋণ প্রাতিষ্ঠানিক উৎসের দিকে আমাদের ধাবিত করছে। অর্থাৎ উদ্দীপকের আলোকে করিম মিয়ার ঋণ গ্রহণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কি? বেসরকারি। এগুলো আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মহাজন, ধনী ব্যবসায়ী, আত্মীয় স্বজন। আমরা জানি যে গ্রামে কৃষকরা দরিদ্রতার কারণে কি করতে পারে না, দরিদ্রতার কারণে ধানের বীজ, কীটনাশক বা সার এগুলো সব ক্রয় করতে পারে না, তখন তাদের ঋণ প্রয়োজন হয়। তখন তারা কি করে, তখন তারা হচ্ছে গ্রামের মোড়ল যে বলে, অর্থাৎ স্থানীয় মহাজন যেটিকে বলে, তাদের কাছ থেকে যায়, তাদের কাছে গিয়ে ঋণ নেয়, তাদের ধনী ব্যবসায়ীর কাছে ঋণ নেয়, কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করে কি করে, উৎপাদন কাজ চালিয়ে যায়। এদের কাছ থেকে যখন তারা টাকা ধার করে, তখন এটা উচ্চ সুদে, উচ্চ হারে সুদের টাকা দিয়ে তারা ধারটা নিতে হয়, কারণ তারা তো ফ্রি দিবে না, তাই না? তো এই যে উচ্চ হারে তারা যে নিতে হচ্ছে, এই উচ্চ হারে নেওয়ার ফলে তারা পর্যাপ্ত পরিমাণের অর্থের ব্যবস্থা গ্রহণ করতে পারে না, এবং যেটুকু অর্থ পায় ওইটুকু অর্থ দিয়ে তারা কি করে, উৎপাদন কাজ চালায় যায়। আচ্ছা, এইটাই বলা হয়েছে 3 নম্বর প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখছি, তুমি কি মনে করো উদ্দীপক উল্লেখিত উৎসসমূহ কৃষি ঋণের জন্য পর্যাপ্ত কিনা বিশ্লেষণ করো। আসলে না, পর্যাপ্ত না। কারণ আমি শুরুতেই বললাম যে কৃষি ঋণের দুটি উৎস, একটি হচ্ছে সরকারি উৎস, আরেকটি হচ্ছে কি বেসরকারি উৎস। অর্থাৎ আমরা উদ্দীপকে দেখছি করিম মিয়া বেসরকারি উৎস থেকেই ঋণ গ্রহণ করেছেন, কিন্তু বেসরকারি উৎস থেকে ঋণ গ্রহণ করেই যে পর্যাপ্ত হবে তা নয়, উনাকে অ্যাট দ্য সেম টাইম উনাকে সরকারি ব্যবস্থা থেকেও ঋণ গ্রহণ করতে হবে। কারণ সরকারি পক্ষ থেকে যে কৃষকদেরকে ঋণ দেওয়া হয় বা বিনা টাকায় যে সার দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়, কিংবা হচ্ছে যে ধানের বীজ দেওয়া হয়, এই সকল কিছু খুবই কার্যকর এবং তাৎপর্যমূলক হিসেবে কৃষির উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগে, এবং সেখানে কোনো সুদের বিনিময়ে তাদেরকে সেই কৃষি ঋণটা দেওয়া হয় না, কিংবা অনেকাংশে খুব কম সুদের বিনিময়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে করিম মিয়া যেই উৎস থেকে, বেসরকারি উৎস থেকে ঋণ নিয়ে কৃষিকাজ উৎপাদন শুরু করেছিল, সেখান থেকে নেওয়াটা পর্যাপ্ত নয়। উনাকে অপ্রাতিষ্ঠানিক ঋণের প্রধান উৎস কি থাকে? আমরা জানি যে মুনাফা অর্জন, সেটা হচ্ছে বেসরকারি উদ্দেশ্যের দিকে অবশ্যই থাকে, কারণ বেসরকারি যারা ঋণ দিয়ে থাকে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি ব্যাপক হারে মুনাফা অর্জন করবো, এই জন্য উচ্চ হারে সুদের মাধ্যমে টাকা দেয়। কিন্তু সরকারি পর্যায়ে সেটি হয় না। সরকারি পর্যায়ের প্রধান উদ্দেশ্য থাকে কৃষির উন্নয়ন এবং কৃষকদের সুবিধা এবং আনুষঙ্গিক কিছু সুবিধা, এই সকল কিছু উপর নির্ভর করেই সরকারিভাবে কি হয়, ঋণ বিতরণ করে থাকে কাদেরকে? কৃষকদেরকে। তাই আমরা অতি সহজেই বলতে পারি যে করিম মিয়ার কৃষি উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়াটা পর্যাপ্ত নয়, এর পাশাপাশি উনাকে কৃষির কাছ থেকেও সরকারি কৃষি ঋণটাও উনাকে গ্রহণ করতে হবে, তবেই সেটি যথেষ্ট পরিমাণে হয়ে থাকবে। পরবর্তীতে আমরা দেখছি যে কৃষিতে ভর্তুকি কি। পরবর্তী সৃজনশীলে কৃষিতে ভর্তুকি কি? ভর্তুকি হচ্ছে কৃষি উন্নয়নের জন্য বা ফসল উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত যে ভর্তুকি দেওয়া হয় তাকেই বলা হচ্ছে কৃষি ভর্তুকি। অর্থাৎ কৃষকদের বিভিন্ন প্রয়োজন মেটাতে, সার ক্রয় করতে, বীজ ক্রয় করতে, কীটনাশক ক্রয় করতে, এই সকল কিছুর জন্য সরকার যখন ভর্তুকি দিয়ে থাকে তখন তাকে কি বলা হচ্ছে? কৃষিতে ভর্তুকি। পরবর্তী বলা হচ্ছে পরিবেশ দূষণ কেন হয়। দেখেন, আমরা কি জানি, আমরা ছোটবেলায় থাকতে ক্লাস 3, 4, 5 থাকতে আমরা পড়েছিলাম পরিবেশ কাকে বলে। আলো বাতাস পানি, আমাদের চারপাশে যা আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, তাই না? তো আমরা পড়েছিলাম ছোটবেলায় কি পরিবেশ দূষণ, আলো দূষণ, বাতাসের আপনার হচ্ছে কি যে পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ ইত্যাদি অনেক দূষণ পড়েছিলাম। এই বলা হয়েছে এই দূষণের কারণ কেন হয়? কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত বলতে পারি যে বৈশ্বিক উষ্ণতার কারণে পরিবেশ দূষণের দিকে যাচ্ছে, কিংবা পরিবেশ বান্ধব নয় এমন সব শিল্প কারখানার বজ্র, এসব শিল্প কারখানার ধোঁয়ার কারণে আমাদের দেখতে পাচ্ছি পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি পরিবেশ দূষণের কারণ কি। পরিবেশ দূষণের কারণ আমরা খুব সহজেই বলতে পারি যে আমাদের দেশের পরিবেশ বান্ধব নয় এমন সব শিল্প কারখানার বজ্র, আমাদের দেশের যে অতিরিক্ত পরিমাণে আমাদের তাপমাত্রা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এইসব কারণেও পরিবেশ দূষণ হয়ে থাকে।
পরবর্তীতে বলা হচ্ছে উদ্দীপকে বিদ্যুৎ উৎপাদনে কোন বিষয়টি উল্লেখ আছে। লক্ষ্য করুন যে উদ্দীপকে বলা হয়েছে কি যে পূর্বা তার বাবার সাথে ট্রেন যোগাযোগ খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় কি করলো, রূপপুর নামক একটি স্থান দেখলো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কিন্তু এখানে উল্লেখ করেছে, তাই না? দেখেন এটি বলা হচ্ছে কি যে পাবনার রূপপুর এটি বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, বিদ্যুতের পাশাপাশি পারমাণবিক শক্তিকে কৃষি উৎপাদন। আচ্ছা, তো কোন বিষয়টি উল্লেখ করেছে? বিদ্যুৎ উৎপাদনে উল্লেখ করেছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি আমাদের দেশের অন্যতম একটি আশীর্বাদ হিসেবে আমরা পেতে যাচ্ছি। অর্থাৎ আমরা জানি যে পরমাণু দ্বারা উৎপাদিত শক্তিকে বলা হচ্ছে পরমাণু শক্তি, এবং এই পরমাণু শক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনেকাংশেই আমরা কি হব, উন্নত হব বা আমাদের দেশ উন্নয়ন করবে। অর্থাৎ পারমাণবিক শক্তি এখানে বলা হয়েছে খুব সুন্দর করে যে পারমাণবিক শক্তি বলতে অণু বন্ধন থেকে শক্তি, সম্ভাবনাময় শক্তি, প্রতিক্রিয়া তেজস্ক্রিয়ক হয়, আন্ত আণবিক শক্তি বা রাসায়নিক বন্টনের শক্তি যা একত্রে একই আধারে ধারণ করে। অর্থাৎ পারমাণবিক শক্তি হলো অণু ক্ষমতার উৎস যা টেকসই পারমাণবিক বিকিরণের মাধ্যমে তাপ এবং বিদ্যুৎ উৎপাদন করে। অর্থাৎ আমরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা হচ্ছে আমরা উদ্দীপকে জানতে পেরেছি, সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের মাধ্যমে সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে তার মাধ্যমে আমাদের দেশে বিদ্যুতের ঘাটতি অনেকাংশেই পূর্ণ হবে, এটি এখানে বলা হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে উদ্দীপকের শেষোক্ত মন্তব্যের সাথে তুমি কি একমত কিনা? কৃষি, চিকিৎসা, বিদ্যুৎ ইত্যাদি খাতে বাংলাদেশের পরমাণু শক্তির সম্ভাব্য ব্যবহার সম্পর্কে আলোচনাপূর্বক বিশ্লেষণ। দেখেন শেষ আলোচনাটা কি বলা হয়েছে এখানে, যে পূর্বার বাবা কি বলছে যে বিদ্যুতের পাশাপাশি পারমাণবিক শক্তিতে কৃষি উৎপাদনে, চিকিৎসায়, খাদ্য নিরাপত্তাজনিত নানাবিধ কাজে ব্যবহার করা যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে আমরা পরমাণু রয়েছে তার মাধ্যমে শুধুমাত্র যে বিদ্যুৎ উৎপাদন করবো তা নয়, এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটিকে কাজে লাগাতে পারবো। সেটি কি কি, কোন কোন ক্ষেত্র, সেটি অবশ্যই আছে কৃষি ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, পরবর্তীতে রয়েছে আমরা উদ্দীপকে দেখতে পেয়েছি যে খাদ্য নিরাপত্তাজনিত নানাবিধ কাজে আমরা ব্যবহার করতে পারবো। সেটি কিভাবে? সেটি হচ্ছে যে পারমাণবিক শক্তি যে রেডিয়েশন রয়েছে, আমরা প্রথমত দেখি রেডিয়েশনের মাধ্যমে আমরা নতুন উন্নত জাত আমরা উৎপন্ন করতে পারবো, উৎপন্ন করতে পারবো। এবং পরবর্তী কৃষিকাজে আমরা অধিক ব্যবহার দেখছি যে ফসফেট সারে তেজস্ক্রিয় ফসফরাস প্রয়োগ করে আমরা কি করতে পারবো, একটি গাছ মাটি থেকে অতি দ্রুত কিভাবে বৃদ্ধি পাচ্ছে তার বিষয়টা আমরা দেখতে পারবো। এবং কৃষিজাত অন্যান্য খাদ্য সংরক্ষণে তেজস্ক্রিয় যে আইসোটোপ, অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ যে রয়েছে সেই আইসোটোপের মাধ্যমে আমরা কি করতে পারি, খাদ্য সংরক্ষণ করতে পারি। অর্থাৎ খাদ্য সংরক্ষণ নিরাপত্তাজনিত কাজেও আমরা ব্যবহার করতে পারছি। কিংবা খাদ্যদ্রব্যে তেজস্ক্রিয়তা ব্যবহারের মাধ্যমে আমরা পোকামাকড়, ক্ষতিকর পোকামাকড় বা ব্যাকটেরিয়াকেও আমরা নিধন করতে পারছি বা মারতে পারছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক শক্তি দ্বারা বিদ্যুতের মাধ্যমে আমরা সেচ কাজে ক্ষেত্রে ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি, কৃষিকাজে অনেক উপকার পেতে পারি সেচের মাধ্যমে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুটি ব্যবহার, যে রেডিওর আইসোটোপের সাহায্যে উন্নত মানের শস্য বীজ সংরক্ষণ করে গুণগত মানের স্থায়িত্ব 1 বছর থেকে বাড়িয়ে 5 বছর পর্যন্ত করা যাবে। মানে সংরক্ষণটা আমরা অধিক সময় ধরে করতে পারবো রেডিও আইসোটোপের সাহায্যে। পরবর্তী বলা হয়েছে রেডিও আইসোটোপ ব্যবহার করে কঠিন শিল্প বজ্রকে সারে পরিণত করতে পারবো, আমরা করে ফসলের জমিতে ব্যবহার করতে পারবো। আমার মতে এই বিষয়টি আমাদের দেশে অনেক উপযোগী ব্যবহার হবে, যে এই যে কঠিন শিল্প বজ্র যে রয়েছে, শিল্প কারখানার বজ্রটাকে আমরা কোথায় আমরা করতে পারবো, কনভার্ট করতে পারবো, সারে কনভার্ট করে আমাদের ফসলের জমিতে ব্যবহার করা সম্ভব হবে। সুতরাং বলা যাচ্ছে যে উদ্দীপকের শেষ উক্তটি বিদ্যুতের পাশাপাশি পারমাণবিক শক্তিকে আমরা কৃষিতে, আমরা খাদ্য নিরাপত্তা জনিত কাজে, চিকিৎসা কাজে আমরা এটিকে ব্যবহার করতে অবশ্যই পারবো। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি পণ্যের বিপণন কি। দেখেন বিপণন জিনিসটা কি, সহজ কথা বলি, বিপণন জিনিসটা হচ্ছে বাজারজাতকরণ, ঠিক আছে? তো কৃষিজাত পণ্য এক জায়গায় উৎপাদন করে আমরা অপর জায়গায় বিক্রয়ের জন্য নিয়ে গেলাম, বিপণন, এবার বাজারজাতকরণ করলাম, এটাকে হচ্ছে বিপণন বা স্থানান্তর। যে কৃষি পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, নানা রকম ঝুঁকি বহন ইত্যাদি কি বলা হচ্ছে, কার্যাবলীকে বলা হচ্ছে কৃষি বিপণন। হ্যাঁ, ওই যে গুদামজাতকরণ, নমুনাকরণ, অর্থাৎ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি পরবর্তী প্রশ্ন, কৃষি জোত এবং কৃষি খামার। আই রিপিট, কৃষি জোত, কৃষি খামার খুবই ইম্পর্টেন্ট। দেখতে মনে হয় সেম, বাট কনসেপ্টও সেম, বাট দের ইজ এ লিটল ডিফারেন্স। ওকে, ডিফারেন্সটা কিরকম, যে কৃষি জোত আমরা শুরুতে আলোচনা করেছি যে আয়তন জমির মধ্যে কৃষক হচ্ছে কৃষিকাজ পরিচালনা করে থাকে তাকে বলা হচ্ছে কৃষি জোত। এবং কৃষি খামারটা আমরা কোথায় পাচ্ছি, যে কৃষি খামারটা হচ্ছে যে যখন কৃষি জোতে আমার ওই যে জমিটা, 1 একর জমির মধ্যে আমি যখন কৃষিকাজ
পরিচালনার জন্য আমি যখন হচ্ছে পরিকল্পনা করব, অর্থাৎ আমি এখানে কি চাষাবাদ করব, কিভাবে করব, এটা যখন আমার পরিকল্পনা হবে তখন তাকে বলা হচ্ছে কৃষি খামার। পরিকল্পনা করলে হচ্ছে কৃষি খামার, আর যেই জমির উপরে আমি কৃষিকাজ করব সেটিকে বলা হচ্ছে কি কৃষি জোত। তাহলে পার্থক্যটা আমাদের একটু রয়েছে, আমরা একটু খুব গুরুত্বপূর্ণভাবে সেটিকে লক্ষ্য করব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে উল্লেখিত খাতসমূহের কাঠামোগত পরিবর্তনকে তুমি কিভাবে ব্যাখ্যা করো। লক্ষ্য করেন যে বাংলাদেশের দেশ উৎপাদন জিডিপির খাত দেওয়া আছে। জিডিপিতে আমরা লক্ষ্য করতেছি যে শিল্প ছিল একসময় 17.31%, পরবর্তীতে শিল্প গিয়ে ঠেকছে কত, শিল্প হয়েছে 35.36%, কৃষি 33.07, কৃষি হয়েছে 13.35, সেবা ছিল 49.62, সেবা হয়েছে 51.30%। এই পরিবর্তনটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করছো? দেখেন, আধুনিকতার ছোঁয়া পেয়েছে বলে কিন্তু আমরা লক্ষ্য করছি শিল্পের প্রকোপটা বাড়ছে, কৃষির প্রকোপটা কমছে। হ্যাঁ, তো আমরা এটিকে লক্ষ্য করব যে পরিবর্তনকে আমি এভাবে দেখছি যে আমরা জানি জিডিপিতে কয়টি খাত রয়েছে, জিডিপিতে 15টি খাত, বা বাংলাদেশের অর্থনীতিতে খাত কয়টা, বাংলাদেশের অর্থনীতিতে খাত হচ্ছে 15টা। এমসিকিউ এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ কি, তাহলে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের খাত কয়টা, 15টা। খাতসমূহ কৃষি, শিল্প, সেবা 3টি বৃহৎ খাতে কিন্তু বিভক্ত। এখানেও একটা এমসিকিউ যে কয়টা বৃহৎ খাত রয়েছে, 15টা খাতের পাশাপাশি বৃহৎ খাত রয়েছে 3টা, সেগুলো হলো কৃষি, শিল্প এবং সেবা। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কৃষি হলো কি অর্থনৈতিক প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ চালিকা শক্তির একটি এবং অর্থনীতির উন্নয়নের চাবিকাঠি কৃষি। কিন্তু আমরা জানি যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কিন্তু বর্তমানের অর্থনীতি কি মুক্ত বাজার অর্থনীতি, কিংবা বর্তমানে প্রযুক্তিগত নির্ভরশীলতাটাকে বেড়ে গিয়েছে। এবং আমরা জানি যে বাংলাদেশের কৃষি এখনো ঐতিহ্যবাহী যে নিয়মটা, সেই নিয়মটা বা পদ্ধতিটাকে এখনো অনুসরণ করে, বা অর্থাৎ প্রকৃতির উপর অনেকাংশে নির্ভর আমাদের কৃষি বর্তমানে রয়েছে। তো প্রকৃতির উপর নির্ভরতা থাকার কারণে আমাদের দেশের অর্থনীতিটা শিল্পের দিকে বেশি ঝুঁকে পড়ছে কৃষির জায়গা থেকে। অর্থাৎ কৃষির মাধ্যমে আমাদের যে উন্নয়ন, আমাদের যে উৎপাদনশীলতা, উৎপাদন হতো, ফসল উৎপাদনের মাধ্যমে অর্থনীতি যে হারে বাড়তো, সেই হারে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে শিল্পের অগ্রসরতার কারণে সেই অর্থনীতির চাকাটা আরো বেশি ঘুরছে কৃষির চাইতে। এবং কৃষকরা ঘন ঘন এখন তাদের পেশা পরিবর্তন করছে, তারা প্রযুক্তির দিকে বেশি ধাবিত হচ্ছে, যে কারণে আমরা উদ্দীপকে লক্ষ্য করেছি যে কৃষির যে পরিবর্তনটা 33% থেকে 13.35% চলে গিয়েছে। এই পরিবর্তনটাকে অবশ্যই আমরা খুব ইতিবাচকভাবেই দেখব, কারণ প্রযুক্তির ছোঁয়াটাকে আমাদের দেশে স্পর্শ করছে এবং প্রযুক্তির ছোঁয়ার মাধ্যমে আমাদের দেশের শিল্পের উন্নয়নটা হচ্ছে, যা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে অনেকাংশেই সাহায্য করে। অর্থাৎ বলা যায় যে বাংলাদেশের অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন পরিমাণগত গুণগত কাঙ্ক্ষিত অর্থনীতি সাধিত হচ্ছে, এবং এই কারণে বাংলাদেশের উন্নয়নশীল বলাই কি বলা হচ্ছে অধিকত যুক্তিযুক্ত। অর্থাৎ আমার একটি দেশ উন্নয়নশীল কখন হবে, যে দেশে অর্থনীতির দিকটা শিল্পের দিকে বেশি হবে, যে দেশ প্রযুক্তিগতভাবে উন্নত যত হবে, যে দেশ শিল্পের দিক থেকে যত উন্নত হবে, তাকে বলা হচ্ছে উন্নয়নশীল দেশ, যেটি আমাদের বাংলাদেশ ধীরে ধীরে এগোচ্ছে যেদিকে। পরবর্তী প্রশ্ন দেখছি যে তুমি কি মনে করো বাংলাদেশের কৃষির ক্রমাগত উন্নত হচ্ছে কিনা, তথ্যের আলোকে ব্যাখ্যা করো। লক্ষ্য করেন যদিও এখানে কৃষির রেশিওটা কমে গেছে, কিন্তু অনেকাংশে কৃষির ক্রমাগত উন্নয়নটা হচ্ছে। কিভাবে হচ্ছে, দুটি পয়েন্ট এখানে উল্লেখ করব আমি, যেটা ব্যক্তিগত আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যে সেটা কি, যে কৃষিতে প্রকৃতির উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমতেছে, প্রযুক্তির ছোঁয়া পাচ্ছে, আধুনিকায়নের ছোঁয়া পাচ্ছে কৃষি। অনেকাংশে আমরা দেখতাম যে আগে শুনতাম লাঙ্গল দিয়ে আমাদের কৃষিকাজ হতো, সেখানে আমাদের উন্নত মানের এখন ট্রাক্টর যাচ্ছে, সেচের জন্য বিদ্যুতের যে সংযোগটা সেটি হচ্ছে বিরতিহীনভাবে চলছে, যার মাধ্যমে কৃষিকাজের উৎপাদনশীলতাটা পূর্বের চেয়ে অনেক বেড়ে গেছে। তার মাধ্যমে আমরা বলতে পারি যে কৃষির উন্নয়ন অবশ্যই সাধিত হয়েছে। যে হ্যাঁ, আমি মনে করি কৃষির ক্রমাগত উন্নতি হচ্ছে। কিভাবে উন্নতি হচ্ছে, যে আমাদের লক্ষ্য করছি যে 4-5 অর্থ বছরের পূর্বের রেশিও যদি বলি, কৃষি ক্ষেত্রে খাদ্যশস্য উৎপাদন ছিল 264.89 লাখ মেট্রিক টন, যেটি কিনা 17-18 অর্থ বছরের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এবং 18-19 অর্থ বছরে আমরা দেখতেছি যে 415.74 লাখ মেট্রিক টনে চলে গেছে। অর্থাৎ পূর্বের চাইতে অধিক বৃদ্ধি পাইছে। কিভাবে অধিক বৃদ্ধি পেয়েছে, আমার উন্নত বীজ, উন্নত সার, উন্নত প্রযুক্তি, উন্নত সেচ, এসব কিছু সংস্পর্শ যখন পেয়েছে কৃষি, বাংলাদেশের সেই প্রকৃতি নির্ভর যে কৃষিটা, ঐতিহ্যবাহী যে কৃষিটা, যেটা পুরাতন যে নিয়ম নীতি পালন করে উৎপাদন কাজ চলতো, সেই কৃষিকাজটার উন্নয়নটা হয়েছে এইসব কারণে, উন্নত সারের কারণে, উন্নত বীজের কারণে, সেচের কারণে, বিরতিহীন বিদ্যুৎ সংযোগের কারণে, উন্নত প্রযুক্তির ছোঁয়ার কারণে, এসবের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কৃষির ক্রমাগত উন্নয়ন হচ্ছে।
অর্থাৎ আমরা বলতে পারি যে শিল্প এবং সেবা খাতের উৎপাদন অংশে বেশি হওয়ায় কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পেলেও তা শিল্প খাতের তুলনায় অবশ্যই কম, কিন্তু কৃষির ক্রমাগত উন্নয়ন পূর্বের চাইতে হয়েছে, যেটি প্রশ্নে চাওয়া হয়েছে, অর্থাৎ কৃষির উন্নয়ন হয়েছে। ওকে, পরবর্তী দেখতে পাচ্ছি যে শস্য বহুমুখীকরণ কি। পূর্বে বলা হয়েছে যে কি একটি জমিতে একটি ফসল চাষ না করে একাধিক ফসল চাষ করাকে বলা হচ্ছে শস্য বহুমুখীকরণ। জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার ধারণা দুটি ভিন্ন। দেখেন, দুটি খামারের ধারণা, যে একটা জীবন নির্বাহী আর একটা কি বাণিজ্যিক। বাণিজ্যিক খামারের প্রধান লক্ষ্য হচ্ছে কি সর্বাধিক মুনাফা অর্জন করা, এবং জীবন নির্বাহী খামারের প্রধান লক্ষ্য হচ্ছে এটিকে ছোট পরিসরে আয়োজন করা হবে এবং এখান থেকে যে প্রফিটটা হবে, যে লাভটা হবে, সেই লাভের মাধ্যমে আমার সেই কৃষকের যে পরিবার, সেই পরিবারের সদস্যদের ভরণ পোষণ হচ্ছে কিনা সেই দিকটা লক্ষ্য করা হবে। সেটি বাণিজ্যিক খামারে লক্ষ্য করা হয় না। বাণিজ্যিক খামারের আয়োজনটা হয় বৃহৎ আকারে এবং বাণিজ্যিক খামারের উদ্দেশ্য থাকে সর্বাধিক পরিমাণে মুনাফা অর্জন করা। অর্থাৎ এই দুটি পার্থক্য আমরা সহজেই দেখতে পেলাম। তাই এখানে সেটাই বলা হয়েছে যে বৃহদায়তন ভিত্তিক উৎপাদন, এবং আরেকটি হচ্ছে কি যে খুব স্বল্প পরিমাণে ফসল আয় থেকে যে কোনো কৃষক তার পরিবারে মোটামুটি জীবিকা নির্বাহ করতে পারছে কিনা, এবং উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে সর্বাধিক মুনাফা অর্জন কার, সর্বাধিক মুনাফা অর্জন হচ্ছে বাণিজ্যিক খামারের, আর জীবন নির্বাহী খামারের হচ্ছে পরিবারের ভরণ পোষণ হতে পারছে কিনা, এটাই লক্ষ্য করা হয়। আবদাল মিয়ার অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো দেখুন। আবদাল মিয়া একজন কৃষক, ক্ষুদ্র চাষী। প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের জটিলতার কারণে গ্রাম্য মহাজন মধ্যস্থভোগী দালালদের কাছ থেকে নিকট ঋণ গ্রহণ করে। ঠিক আগের একটা আমরা প্রশ্ন পেয়েছি যে বেসরকারি খাত ঋণের স্থানীয় মহাজন বা ধনী ব্যবসায়ী বা আত্মীয় স্বজন, সেগুলো এখানে উল্লেখ করছে যে আবদাল মিয়ার অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলোর বর্ণনা, সেটা আমরা পেয়েছি। কৃষির উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত কৃষি উপকরণ বিতরণের ইতিবাচক দিকটি মূল্যায়ন করো। লক্ষ্য করুন উদ্দীপক থেকে আমরা উত্তরটা পেয়ে যাব যে মূলধন সংকট লেগে থাকে। ইদানিং সরকার কি করছে যে কৃষকদের সহায়তার জন্য ভর্তুকি প্রদান করছে। ফার্স্ট অফ অল ভর্তুকি। সেকেন্ড কি কৃষকের মাঝে স্বল্প মূল্যে রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক ইত্যাদি উপকরণ পৌঁছে দিচ্ছে, যা আবদাল মতো কৃষকেরা যথেষ্ট উপকৃত হচ্ছে। দেখেন প্রথমে কি বলছে, প্রথম পয়েন্টটা হচ্ছে ভর্তুকি। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে বিনামূল্যে সার বিনিয়োগ, বিনামূল্যে সার বিতরণ যদি বলি। পরবর্তী হচ্ছে কীটনাশক এবং সেচ কাজেও উপকার করছে কে? সরকার। উচ্চ ফলনশীল বীজও প্রদান করছে সরকার। অর্থাৎ একজন কৃষকের উৎপাদনের জন্য যে সকল উপাদান দরকার, যে সকল সাহায্য দরকার, প্রয়োজনীয় সাহায্যগুলো সরকার দিয়ে থাকছে। অর্থাৎ সরকার কর্তৃক গৃহীত কৃষি উপকরণ বিতরণে ইতিবাচক দিক অবশ্যই রয়েছে, কারণ একজন কৃষকের উৎপাদনের জন্য শুধুমাত্র বেসরকারি ওইসব দালাল, স্থানীয় মহাজন বা মধ্যস্থতাভোগী এই দালালদের কাছ থেকে ঋণ গ্রহণের মাধ্যমে যে উৎপাদন চলবে তা নয়। তার মাধ্যমে কৃষকের পারিবারিক অর্থনীতিটা ধ্বংস হয়ে যায়, কারণ অতিরিক্ত পরিমাণে সুদের হারে সেগুলো ঋণ সে কৃষক নিয়ে থাকে। অপরপক্ষে সরকার খুব সুন্দরভাবে ভর্তুকি দিচ্ছে, সার দিচ্ছে, কীটনাশক দিচ্ছে, বীজ দিচ্ছে, সেচের ক্ষেত্রে সাহায্য করছে, বিরতিহীন বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। এ সকলের মাধ্যমে সেই কৃষককে যথেষ্ট পরিমাণে উপকার করছে সরকার কৃষি উৎপাদনের ক্ষেত্রে, যেটি আমরা এখানে লক্ষ্য করতেছি। অর্থাৎ ইতিবাচক দিকগুলো হচ্ছে যে আমরা বললাম বিনামূল্যে কৃষি পণ্য পাচ্ছে, ভর্তুকি পাচ্ছে, বা সর্বোপরি কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কি কারণে বৃদ্ধি পাচ্ছে? কারণ হচ্ছে সার দিচ্ছে, কীটনাশক দিচ্ছে, বীজ দিচ্ছে, হ্যাঁ, বা বিরতিহীন বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। এবং আমরা জানি যে কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার কৃষকদের জন্য একটি কার্ডের ব্যবস্থা করছে, হ্যাঁ, কার্ডের ব্যবস্থা করছে। এবং এই কার্ডটার মাধ্যমে তারা কি করতেছে যে তারা বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে যে প্রয়োজনীয় উপকরণগুলো খুব সহজে তারা গ্রহণ করতে পারতেছে, এবং আর্থিকভাবে কৃষকরা লাভবান হচ্ছে এবং অর্থের অপব্যবহারও হচ্ছে না। এবং সবচেয়ে মূল কথা হচ্ছে কৃষকরা ওইসব দালাল, ওইসব স্থানীয় মহাজনদের কবল থেকে রক্ষা পাচ্ছে, হাত থেকে রক্ষা পাচ্ছে। অর্থাৎ বলা যায় যে সরকার কৃষকদের সহায়তার জন্য ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষকের মাঝে স্বল্পমূল্যে রাসায়নিক সার এবং কীটনাশক ইত্যাদি পৌঁছে দিচ্ছে, যা কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে, অনেক উপকার করছে। পরবর্তী দেখতেছি কৃষি ঋণ কি। দেখেন কৃষি উৎপাদনের জন্য যে ঋণ দেওয়া হয় তাকে বলা হচ্ছে কৃষি ঋণ। খুব সহজ, তাই না? কৃষি কি প্রকৃতির উপর নির্ভরশীল? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল, কারণ জলবায়ু, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিকাজে কি নেতিবাচক প্রভাব ফেলে। আবার দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় কি হয়, বৃষ্টিপাতের উপর এখনো
কৃষিকাজের উৎপাদনশীলতা নির্ভর করে, অর্থাৎ বৃষ্টি হলে আমার কৃষিকাজ হবে, বৃষ্টি না হলে হবে না। তাই বলা যায় যে বাংলাদেশের কৃষি এখনও প্রকৃতির উপর অনেকাংশে নির্ভরশীল। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ উদ্দীপকের আলোকে আলোচনা করো। উদ্দীপকে আমরা লক্ষ্য করি কি বলা হয়েছে উদ্দীপকে, যে কৃষি এখন প্রকৃতির উপর নির্ভর। আচ্ছা, জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে, এর প্রভাবে কি হয়? বন্যা হচ্ছে, খরা, প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এইসব কারণে বাংলাদেশের কৃষি অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকিগুলো তাহলে আমাদের কি বলছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাহলে দেখেন, যখন বন্যা হয় নিচু জমিতে পানি ভরাট থাকে, জল ভরাট থাকার কারণে কি হয়? ফসল মরে যায়, ফসলের প্রচুর ক্ষতি হয়। খরা, যেসব অঞ্চলে খরা হয় সেসব অঞ্চলে কি হয়? পানির অভাবের ফলে, অর্থাৎ অনাবৃষ্টির কারণে খরা হয়, পানির অভাবের ফলে তখন সেচ ভালো মতো দেওয়াও যায় না, তখন কি হয়? ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগ, লক্ষ্য করুন প্রাকৃতিক দুর্যোগ আমাদের কি, যে বন্যা বললাম বা সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এসবের কারণে কিন্তু উৎপাদনশীলতা কমে যায়, ফসলের উর্বরতা কমে যায়। এ কারণে কি হয়? আমাদের এক সময় ফসলের ক্ষতি হয়। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দেখেন সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা যখন বৃদ্ধি পায় তখন আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের যে পানি লবণাক্ত, সেই লবণাক্ত জল কি হয়? আমাদের উপকূলে 100 কিলোমিটার পর্যন্ত নদীর পানির সাথে মিশে যায়, যার ফলে কি হয়? নদীর আশেপাশে অবস্থিত যে জমিগুলো রয়েছে সেগুলোতে লবণাক্ত পানি প্রবেশ করার ফলে জমির উর্বরতা নষ্ট হয়, যার কারণে ফসল উৎপাদনও কমে যায়। অর্থাৎ প্রভাবগুলো এখান থেকে আমরা আলোচনা করে নিতে পারলাম। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সরকার কর্তৃক গৃহীত কার্যক্রমগুলো উদ্দীপকের আলোকে আলোচনা করো। দেখেন উদ্দীপকে কোন পদক্ষেপের কথা বলা হয়েছে? যে কৃষি ঝুঁকি রয়েছে এবং কৃষি কার্যক্রমের অভিযোজন কৌশল বাস্তবায়নের জন্য সরকার একটি তহবিল গঠন সহ বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। দেখেন কি বলতেছে, যে এই বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে যে সকল সমস্যা হয়, এই সকল সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপের কথা বলা হয়েছে। দেখেন পদক্ষেপগুলো হচ্ছে এরকম, যে আমরা প্রথমের দিকে একদম বলেছিলাম যে পরিবেশ বান্ধব আমাদের কারখানা স্থাপন করতে হবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে কি সামাজিক বনায়ন করতে হবে, তৃতীয়ত আমরা বলেছিলাম অংশীদারিত্বমূলক কার্যক্রম করতে হবে, এবং চতুর্থত যেটা আমরা বলেছিলাম যে ওজোন স্তরকে রক্ষা করতে হবে। এই সকল কার্যক্রমকে আমরা যত তাড়াতাড়ি এবং যত সম্ভব আমরা পালন করতে পারবো, ঠিক ততই আমরা আমাদের জলবায়ু পরিবর্তনটাকে আমরা দূর করতে পারবো, প্রতিহত করতে পারবো। এছাড়াও এখানে কিছু পয়েন্টের কথা উল্লেখ রয়েছে, সেগুলো আমরা লক্ষ্য করি। যে পরিবেশগত সমস্যা সম্পর্কে কৃষকদেরকে সচেতন করতে হবে, কিসের মাধ্যমে? অংশীদারিত্বমূলক কার্যক্রমের মাধ্যমে। বিদ্যমান দুর্যোগ ব্যবস্থা বা দুর্যোগ প্রবণ অঞ্চলগুলোতে সতর্কতা নজরদারি দেওয়া লাগবে। আসন্ন দুর্যোগের বা পরবর্তী চাহিদা ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে পূর্বাভাস দিতে হবে ওইসব এলাকার মানুষদেরকে বা কৃষকদেরকে। কৃষিতে পরিবেশ দূষণ বা ক্ষতিকারক কর্মকাণ্ড শনাক্তকরণ করতে হবে। রাসায়নিক সার এবং কীটনাশকের ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে কৃষকদেরকে দিতে হবে, অর্থাৎ কৃষকদেরকে যথাযথ পরিমাণে আমাদের সচেতন করতে হবে যে আপনারা কিভাবে কৃষিকাজ করলে আপনারা জলবায়ু সমস্যা যে প্রভাবগুলো এগুলো আমরা মোকাবেলা করতে পারবো। বা পুকুরে সাবান দিয়ে কাপড় কাচা বন্ধ করতে হবে, লাস্ট পয়েন্টটা দেখেন। অবশ্যই, কারণ পুকুরে যদি কাপড় কাচা দিয়ে আমরা সাবান দিয়ে যদি আমরা কাপড় কাচি, যে ওর মাধ্যমে তৈরি যে আমাদের ফেনাটা রয়েছে সেটা হচ্ছে কি পুকুরে অবস্থান কৃত যে মাছগুলোকে, সেগুলোকে হচ্ছে মাছগুলোর জন্য সমস্যা তৈরি করতে পারে, কিংবা পুকুরের পানিটা দূষণ হচ্ছে। এই সকলের কারণেও আমাদের উৎপাদনশীলতাটা অনেকাংশে কমে যাবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য বা জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো হচ্ছে, ওই সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের উদ্দীপকে উল্লেখিত যে পদক্ষেপগুলো রয়েছে এগুলো গ্রহণ করলে, যথাযথভাবে গ্রহণ করলে আমাদের অবশ্যই আমরা রক্ষা পাবো। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কৃষি প্রযুক্তি কি। দেখেন কৃষি ঋণ, কৃষি প্রযুক্তি, সেম কোশ্চিন বারবার আসছে। কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বা উৎপাদনশীলতায় যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কৃষি প্রযুক্তি। দেখেন কৃষি পণ্যের উৎপাদন, ব্যবহার, সংরক্ষণ, এই সব বাজারজাতকরণ উদ্দেশ্যে আধুনিক বিজ্ঞানসম্মত যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে কৃষি প্রযুক্তি। বৈশ্বিক উষ্ণতা কৃষির জন্য হুমকি স্বরূপ, একই প্রশ্ন, আলোচনার কোনো প্রয়োজন নেই, আমরা আগে আলোচনা করেছি। উদ্দীপকে উল্লেখিত হাসিমের কৃষিতে ব্যবহৃত প্রযুক্তির সময় গুরুত্ব। দেখেন হাসিম একই গ্রামের মানুষ, তা আমরা এখানে লিখতে হবে হাসিম শিক্ষিত যুবক হওয়ায় সে সনাতন পদ্ধতিতে বের হয়ে কৃষিতে উন্নত রাসায়নিক সার, প্রযুক্তিকীয় রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় আইসোটোপ, উপসি বীজ ব্যবহারের ফলে ফসল উৎপাদন বাড়াতে পেরেছে। লক্ষ্য করেছে যে আইসিটি ব্যবহারের তাকে অনেক লাভবান করেছে, এর মাধ্যমে যে কোনো তথ্য সে সহজেই পাচ্ছে।
প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে হাসিমের কৃষিতে ব্যবহৃত প্রযুক্তি সময়ের গুরুত্ব। লক্ষ্য করুন যে আমাদের দেশের বেশিরভাগ কৃষকেরা এখন পর্যন্ত সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে। সনাতন পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে আমাদের দেশের কৃষকরা এখনো প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতি যদি তাদেরকে সঠিকভাবে সাড়া দেয়, তাদের অনুকূলে থাকে, তাহলে সেই উৎপাদনশীলতাটা বৃদ্ধি পায়। যদি অনুকূলে না থাকে তাহলে কি উৎপাদনশীলতাটা কমে যায়, কৃষির উর্বরতা নষ্ট হয় অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে। এখানে দেখতে পাচ্ছি যে হাসিম সনাতন পদ্ধতি থেকে বের হয়ে সে কি করেছে, প্রযুক্তির আশ্রয় নিয়েছে। উন্নত মানের বীজ, উন্নত মানের সার, কীটনাশক কিংবা আইসোটোপ, উপসি বীজ এসব কিছুর ব্যবহারের মাধ্যমে সে উৎপাদনশীলতাটাকে অধিক হারে ব্যবহার করে বৃদ্ধি করেছে। অর্থাৎ গুরুত্বটা আমরা অবশ্যই বুঝতে পারতেছি। ওই যে আমরা লিখি না গুরুত্ব উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, হ্যাঁ এই ক্ষেত্রে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম অবশ্যই। কারণ উন্নত মানের প্রযুক্তি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কি হবে, উৎপাদনশীলতাটা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পাবে। অর্থাৎ বলাই যায় যে হাসিমের কৃষিতে ব্যবহৃত প্রযুক্তি সময়ের গুরুত্ব অনেক রয়েছে, অপরিসীম রয়েছে। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের আধুনিক প্রযুক্তি ব্যবহার কিভাবে কৃষকদের লাভবান করেছে, তোমার মতামত দাও। দেখেন উদ্দীপকের যে প্রযুক্তিটা কিভাবে কৃষকদের লাভবান করেছে। আমরা উদ্দীপকে দেখছি হাসিম যখন উন্নত মানের সার, উন্নত মানের বীজ, রাসায়নিক, তেজস্ক্রিয়, আইসোটোপ, উপসি বীজ ব্যবহার করেছে, তার উৎপাদন পরিমাণটা পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কিংবা আমরা লক্ষ্য করেছি যে আইসিটির মাধ্যমে সে কি করেছে, অনেক তথ্য সে সহজেই পাচ্ছে। অর্থাৎ নতুন নতুন ফসলের জাত সম্পর্কে সে জানতে পারছে, আবহাওয়াজনিত সমস্যার সম্পর্কে পূর্বাভাস সে পূর্বেই খবর জানতে পারছে। অর্থাৎ কৃষি ক্ষেত্রে আইসিটির ব্যবহারটা অধিকাংশে গুরুত্বপূর্ণ। আইসিটির ব্যবহারের মাধ্যমে আমাদের বাংলাদেশের কৃষকরা অধিকাংশভাবে লাভবান হচ্ছে। কিভাবে লাভবান হচ্ছে, উন্নত সার বীজের মাধ্যমে পূর্বের তুলনায় বেশি উৎপাদন পাচ্ছে, বিরতিহীন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে তারা সেচ যথাযথ পরিমাণে দিতে পারছে, তার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে তারা ফসলের বিভিন্ন উন্নত মানের বীজ উদ্ভাবন করতে পারছে কিংবা নতুন নতুন বীজ চাষাবাদ করতে পারছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে শস্য বহুমুখীকরণের যে তারা ধারণাটা তারা পাওয়ার মাধ্যমে একটি জমিতে একাধিক ফসল উৎপাদন করে খাদ্য ঘাটতি পূরণ করতে পারছে। এছাড়াও রয়েছে উপসি বীজ, অর্থাৎ উন্নত মানের বীজ ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে ফসল উৎপাদন করতে পারছে, ফসল সংরক্ষণ করতে পারছে তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে 1 বছরের জায়গায় 5 বছর অধিক সময়ের মাধ্যমে জন্য ফসল সংরক্ষণ করতে পারছে। সর্বশেষ এবং অতি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা অতি সহজেই মোবাইল ফোনের মাধ্যমে বা আইসিটির মাধ্যমে সারা পেয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস কিংবা ফসলের নতুন নতুন জাত সম্পর্কে তথ্য, এই সকল কিছু তারা শুধুমাত্র আইসিটি ব্যবহারের মাধ্যমে কিংবা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একজন কৃষক লাভবান হচ্ছে, যেটি এই প্রশ্নের উত্তরটা বলা যায়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কৃষি পণ্যের বিপণন। আমরা এর আগে আলোচনা করেছি যে কৃষি পণ্যের বাজারজাতকরণ, উৎপাদন, বাজারজাতকরণ, গুদামজাতকরণ, এই সকল কিছুকে কৃষি পণ্যের বিপণন বলা হচ্ছে। মাশরুম মানবদেহের জন্য উপকারী খাদ্য। দেখেন এই প্রশ্নটা ব্যতিক্রমী প্রশ্ন হলেও ইম্পর্টেন্ট রয়েছে, চলে আসে। মাশরুম মানবদেহের জন্য উপকারী কিভাবে? মাশরুমের আমরা নাম শুনে অনেকে ভাবি যে মাশরুম আমাদের খাওয়া দরকার নেই, কিন্তু মাশরুম অনেকাংশে আমাদের উপকারী। শরীরের আমাদের যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ রয়েছে, এই সকল কিছুকে আমাদের নিয়ন্ত্রণ করে, হৃদরোগের যে ঝুঁকিটা কি করে কমায় দেয় মাশরুম। কিংবা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস প্রতিরোধও কিন্তু অত্যন্ত কার্যকর কি মাশরুম, হ্যাঁ। কিংবা টিউমার, ক্যান্সার এগুলোকেও প্রতিহত করতে আমাদের সাহায্য করে কে মাশরুম। এইডস প্রতিরোধের ক্ষেত্রেও মাশরুম অনেকাংশেই সাহায্য করে। অর্থাৎ মাশরুমের উপকারিতা অপরিসীম যদি আমি বলে থাকি সহজ কথা, হ্যাঁ। পরবর্তীতে কি বলেছে যে উদ্দীপকের ভিত্তিতে খাদ্যশস্য উৎপাদনের গতিধারা লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখেন খুবই সহজ লেখচিত্র বলছে। আমরা কিন্তু ইকোনমিক্স ফার্স্ট পেপারে যখন সেকেন্ড চ্যাপ্টারটা পড়েছিলাম ফার্স্ট পেপারে, সেখানে আমরা লেখচিত্র কিভাবে কি করতে হয়, উৎপাদন সম্ভাবনা রেখা, বিভিন্ন রেখা পড়েছি আমরা, রাইট। সো এখানে কিন্তু এটা কোনো ডাল ভাত, এটা কোনো ব্যাপার না যে খাদ্য শস্য উৎপাদনের গতিধারা বছর দেওয়া আছে, খাদ্য শস্যের উৎপাদনের বিবরণ দেওয়া আছে। আমরা যদি এটাকে ঠিকভাবে বসাই দিতে পারি তাহলে আমাদের অবস্থাটা ঠিক চিত্রটা এইভাবে হবে যে আমরা ভূমি অক্ষে দিব উৎপাদনের বছর, লম্ব অক্ষে দিব খাদ্য শস্যের পরিমাণ। 80 থেকে 81-তে দেখেছি যে 1.1 কোটি মেট্রিক টন, 4 থেকে 5-এ 2.65 কোটি মেট্রিক টন, 18-19-এ 4.21 মেট্রিক টন, কোটি মেট্রিক টন দেখেনি। তাহলে এইভাবেই আর পরবর্তীতে বর্ণনা দিয়েছে, খুবই সহজ জিনিসটা। কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ দিন দিন হ্রাস পাওয়া সত্ত্বেও কৃষি উৎপাদনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। কিভাবে? দেখেন খুবই প্রশ্নটা সুন্দর, জটিল। বলা হচ্ছে যে বাংলাদেশের কৃষি জমি তো দিনে দিনে হ্রাস পাচ্ছে, তাই না?
কৃষি জমি দখল করে কি হচ্ছে, বাসস্থান হচ্ছে, বিল্ডিং হচ্ছে। এগুলো হওয়া সত্ত্বেও আমাদের দেশের কৃষকরা অধিক পরিমাণে আগের চাইতে পূর্বের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য কীভাবে বৃদ্ধি করছে? কারণটা কি? কারণটা হচ্ছে উন্নত প্রযুক্তির আশ্রয় বা উন্নত প্রযুক্তির স্পর্শ। উপসি প্রযুক্তিতে উপসি বীজ, রাসায়নিক সার, পানি সেচের মাধ্যমে উৎপাদন করা হয়। দেখেন 1967 সালে প্রথম উপসি প্রযুক্তির মাধ্যমে কি বলা হয়েছে? 8 জাতের ধানের চাষ করা হয়। বর্তমানে বিভিন্ন নাম দেওয়া আছে, যে গম, পাট, ভুট্টা, গোল আলু ইত্যাদি সবজি উন্নত প্রযুক্তি হলেও উন্নত প্রযুক্তি সাফল্যের ধানের ক্ষেত্রেই বেশি। দেখেন 80-এর দশকে উচ্চ ফলনশীল বোরো ধানের উৎপাদন বার্ষিক কত ছিল? 13%। দেশীয় জাতের গমের পরিবর্তে উন্নত জাতের গমের আবাদ শুরু হয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে সেচ সুবিধা আমরা পেয়েছি। সেচ সুবিধা নতুন প্রযুক্তির মাধ্যমে কি হয়েছে? সেচ সুবিধা পেয়েছি, যার ফলে আমাদের উৎপাদনটা কি অধিকাংশে বৃদ্ধি পেয়েছে। যার ফলে শীতের মৌসুমেও আমরা দেখতে পাচ্ছি ভুট্টা, গম, বোরো ধান, ডাল, আলু ইত্যাদি আমাদের উৎপাদন হচ্ছে। একসময় এটা ভাবা অকল্পনীয় ছিল, কিন্তু বর্তমান উন্নত প্রযুক্তির স্পর্শে সেচের সুবিধাতে বিপরীত মৌসুমেও আমরা অনেক সবজি, অনেক ফসল আবাদ করতে পারছি। অর্থাৎ বলাই যায় যে উপসি প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশে একই চাষের জমিতে পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ উৎপাদন সম্ভব হয়েছে। অর্থাৎ বিভিন্ন কারণে আবাদি জমি যদিও হ্রাস পাচ্ছে, তার ছাড়াও আমাদের দেশের যে উৎপাদনশীলতাটা কৃষির পণ্যের ক্ষেত্রে সেটি পূর্বের তুলনায় অধিকাংশ বৃদ্ধি পাচ্ছে। তো এই বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ কি? অন্যতম যদি আমি কারণ বলি, সেটি হচ্ছে আধুনিক প্রযুক্তির স্পর্শ। আর লিখে দিচ্ছি সুন্দর করে যে আধুনিক প্রযুক্তির স্পর্শ বা ছোঁয়া। আধুনিক প্রযুক্তির স্পর্শ বা ছোঁয়া। দেখেন যে আমরা বলি না যে মানুষের কারো স্পর্শ পাইলে বা কারো ছোঁয়া পাইলে আমরা বন্ধুকে বলি না যে আরে তুই তো ওর স্পর্শ পায়, তোর গার্লফ্রেন্ড স্পর্শ পায়, তো এনার্জি বাইরে গেছে, এমনি বলি না আমরা। তো তেমনি বাংলাদেশের কৃষি এনার্জি বাড়ছে কীভাবে? এই যে আধুনিক প্রযুক্তির স্পর্শ বা ছোঁয়া পায়। হ্যাঁ, আধুনিক প্রযুক্তির স্পর্শ বা ছোঁয়া পেয়ে হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষির গতি বেড়ে গেছে। ঠিক আছে, ওকে। পরবর্তীতে কৃষি ঋণ, একই প্রশ্ন। শস্য বহুমুখীকরণের ফলে কর্মসংস্থান কিভাবে প্রভাবিত হয়? দেখেন শস্য বহুমুখীকরণটা কি? একই জমিতে একই ফসলের বারবার চাষের ফলে কি হয়? জমির উর্বরতা নষ্ট হয়। তার জায়গায় যদি আমরা একটা জমিতে একাধিক ফসল চাষ করি, তাকে বলা হচ্ছে শস্য বহুমুখীকরণ, যার মাধ্যমে খাদ্য ঘাটতি যেমনভাবে আমাদের পূরণ হয়, ঠিক তেমনভাবে উৎপাদন বৃদ্ধির, কৃষককে নতুনভাবে উৎপাদন করতে উৎসাহী করে তোলে, তাই না? যে একজন কৃষককে নতুন নতুন আরো পণ্য উৎপাদন করার ক্ষেত্রে আগ্রহ করে তোলে, যার ফলে কি কর্মসংস্থান বৃদ্ধি করে। বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন মানুষের প্রয়োজন হয়। যে আমি একটা জমিতে একাধিক পরিমাণে ফসল উৎপাদন করব, তাইলে আমার কি একাধিক যোগ্যতা সম্পন্ন নতুন নতুন মানুষের দরকার। তখন কি হয়? কর্মসংস্থান বৃদ্ধি পায়। ঠিক আছে, উদ্দীপকে কৃষকদের কোন সমস্যার দিকটি প্রতিফলিত হয়েছে? আমরা লক্ষ্য করি যে কৃষকদের দারিদ্র, অনুন্নত পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, গুদামজাতকরণ, সংরক্ষণের অসুবিধা, দুর্বল বাজারজাত কাঠামো, ঋণের অভাব, ত্রুটিপূর্ণ ওজন পরিমাপ সহ নানা ধরনের সমস্যার কারণে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। ফলে তাদের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। এই সমস্যাগুলো সমাধান করা হলে কৃষকরা উৎপাদিত ফসল ন্যায্য মূল্য লাভ করবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। তাহলে কৃষকদের কোন সমস্যার দিকটি প্রতিফলিত করছে? কৃষকদের সমস্যা, কৃষকের পণ্য বিপণন। দেখেন পণ্য বিপণনটা আমরা কি বললাম? যে একটা পণ্য উৎপাদনের মাধ্যমে সেই পণ্য উৎপাদন করছি, উৎপাদনের ফলে গুদামজাত করছি, স্থানান্তর করছি, বাজারজাত করছি, তাকে বলা হচ্ছে কৃষি পণ্যের বিপণন। দেখেন এগুলোই কিন্তু এখানে উল্লেখ করেছে। কৃষকের দারিদ্রতার কারণে কি হয়? যথাযথ মূল্য পায় না, দালালরা হচ্ছে ফসলগুলো ক্রয় করে নেয় অল্প দামে। অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা, অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা নিজে যায় কোনো পণ্য স্থানান্তর করতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায়। গুদামজাতকরণ ও সংরক্ষণ, এই গুদামজাতকরণের মাধ্যমে কি হয়? ফসল নষ্ট হয়ে যায়, অধিক সময় ধরে এটাকে সংরক্ষণ করতে পারে না ফসলকে, যার কারণে কি ফসল নষ্ট হয়। দুর্বল বাজার কাঠামো, দালালদের কাছে পুরো বাজার আমাদের রয়েছে, কৃষকরা এই জন্য ক্ষতিগ্রস্ত হয়। ঋণের অভাব, হ্যাঁ অনেক কৃষক সরকারিভাবে ঋণটা গ্রহণ করতে পারে না, অধিক সুদের হারে ঋণ নিতে হবে স্থানীয় লোকজনদের কাছ থেকে, এই কারণে তারা ঋণও নেয় না, যার কারণে কি হয়? যার কারণে অধিক পরিমাণে উৎপাদন হয় না। ত্রুটিপূর্ণ ওজন পরিমাপ, যখন দালালরা কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করে তখন কৃষকরা তো অশিক্ষিত, তারা তো আর ওজন বুঝে না বা পরিমাপ বুঝে না, ওই কম ওজন কম পরিমাপ দিলে তখন তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বলা হচ্ছে যে এইসব কারণে কৃষকরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না, যা মূলত কৃষি
পণ্যের বিপণনের সমস্যাকেই নির্দেশ করছে। ঠিক আছে, খুব সহজে বলা হয়েছে জিনিসটা। উদ্দীপক উল্লেখিত সমস্যার সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো। দেখেন কিভাবে আপনি এইটাকে সমস্যার সমাধান করবেন। দেখেন মাথায় কিন্তু প্রথমেই চলে আসে যে আমার এই সমস্যাটাকে সমাধানের জন্য প্রথমত একদম স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে প্রথম পদক্ষেপ যেটা হবে সেটা হচ্ছে কি, সবাইকে সচেতন করে তোলা, তাই না? সচেতনতা বৃদ্ধি করা। এই জন্য কি আমাদের সভা সমাবেশ তৈরি করা, কিংবা আমাদের সবাইকে এই ব্যাপারে অবগত করা, কৃষকদেরকে, যে আপনারা দালালদের কাছে আপনারা ফসল বিক্রয় করবেন না। তো এখানে যে সকল পদক্ষেপের কথা বলা হয়েছে, যে পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ঘ নম্বরের সমস্যা ছিল, ঘ নম্বরে সমাধান। পর্যাপ্ত ঋণ সরবরাহের নিশ্চিতকরণ, পর্যাপ্ত পরিমাণে ঋণ দেওয়া লাগবে কৃষকদেরকে, যার ফলে তারা উৎপাদন ক্ষেত্রটা মাত্রাটা যেন বৃদ্ধি করতে পারে পূর্বের তুলনায়। দালাল এবং ফড়িয়ার বিলোপ সাধন, দালালদেরকে দূর করতে হবে সমাজ থেকে, তাহলে কৃষকরা রক্ষা পাবে, বাঁচবে। গুদাম এবং ঋণ সরবরাহ, গুদামজাতকরণকে উন্নত করতে হবে যাতে ফসল অধিক সময় ধরে সংরক্ষণ করা যায়, এবং অধিক হারে ঋণ প্রদান করতে হবে যেন প্রত্যেকটা কৃষক যথাযথ পরিমাণ অর্থ পাইতে পারে, যার ফলে উৎপাদন তারা করতে পারে। বাজারের নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সেসব দালালদের হাত থেকে বাজারটাকে ফিরিয়ে নিয়ে কৃষকদেরকে দিতে হবে যেন তারা যথাযথভাবে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে। সুষ্ঠু ওজন এবং পরিমাপের ব্যবস্থা, অশিক্ষিত মূর্খ কৃষকদের কাছ থেকে তাদের রক্ষা করার অন্যতম একটি প্রধান উপায় এই সুষ্ঠু ওজন বা পরিমাপের ব্যবস্থা। তারা যেই কষ্ট করে আমাদের দেশের মানুষের জন্য, দেশের জন্য যে ফসল উৎপাদন করে, তাদেরকে যদি সুষ্ঠু ওজন পরিমাপ না দেওয়া হয় তারা কিন্তু অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়। পণ্য মূল্য নির্ধারণ করা, সরকার কর্তৃক একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেওয়া উচিত, যার কারণে প্রত্যেকটা কৃষক যথাযথ পরিমাণে ন্যায্য মূল্যটা আদায় করতে পারবে। অর্থাৎ এই সকল পদক্ষেপগুলো আমরা যদি নিয়ে থাকি তাহলে আমাদের এই সব সমস্যাটা সমাধান হবে। পরবর্তী বলা হচ্ছে কৃষি কি। আমরা শুরুতেই বলেছি কৃষি কি, তাই না? কৃষি খামার এবং কৃষি জোট দুটি ভিন্ন ধরনের, একই প্রশ্ন। খামারের ধরন চিহ্নিত করে ধরনের খামারের দুটি সমস্যা তুলে ধরো। দেখেন রাকিবের খামারটা কি, রাকিব ছোট আয়তনের জমিতে যে ফসল উৎপাদন করে তার দ্বারা পরিবারের কোনো রকমের জীবিকা নির্বাহ হচ্ছে। দেখেন ছোট আয়তন এবং পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে কোনো মতন, তাহলে আমরা বলেছিলাম যে জীবিকা নির্বাহের যে খামারটা সেটিকে বলা হচ্ছে কি রাকিবের খামার। অর্থাৎ রাকিবের খামারটা আমরা এখানে লিখে দেই যে রাকিবের খামারটা ইকুয়াল টু জীবিকা নির্বাহের জন্য যে খামার। ঠিক আছে, জীবিকা নির্বাহের জন্য যে খামার। অপরপক্ষে তুহিনের খামারটা আয়তনে অধিক বৃহৎ এবং তার সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্য থাকে। অর্থাৎ তুহিন যে খামারটা প্রতিষ্ঠা করেছে বা দিয়েছে সেটি হচ্ছে কি বাণিজ্যিক খামার, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাকিবের খামারটা হচ্ছে জীবিকা নির্বাহের জন্য খামার, তুহিনের খামারটা হচ্ছে বাণিজ্যিক খামার। তাহলে রাকিবের খামারের ধরন কি আমরা পেয়ে গেছি জীবিকা নির্বাহের খামার। দুইটি সমস্যা করতে বলেছে উল্লেখ, আধুনিক প্রযুক্তি প্রয়োগের সমস্যা। দেখেন রাকিবের খামারটা যেহেতু আয়তনে ছোট সে কারণে উনি আধুনিক প্রযুক্তি প্রয়োগ করতে পারে না, তার মূলধন কম, তার ইনভেস্টমেন্ট কম, সে আধুনিক প্রযুক্তি কই থেকে আনবে। দ্বিতীয়ত হচ্ছে কি মূলধন বিনিয়োগের সুযোগ সীমিত। দেখো যে মূলধন বিনিয়োগের সুযোগ সীমিত কেন হবে না, কারণ আয়তনটাই ক্ষুদ্র, সে শুধুমাত্র পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্যই তার খামারটা দিয়েছে, যার ফলে উৎপাদন ক্ষেত্রে মূলধন বিনিয়োগের সুযোগটা সীমিত হয়। পাওয়ার টিলার, নলকূপ, বিদ্যুৎ চালিত পাম্প ইত্যাদি এগুলো ক্ষুদ্র আকৃতির খামারে থাকে না, যার কারণে কোনোভাবে লাভজনক হয় না রাকিবের খামার থেকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখতেছি রাকিব তুহিনের খামারের মধ্যে তুলনামূলক পার্থক্য। তার মানে কি, যে বাণিজ্যিক খামার আর জীবিকা নির্বাহের মধ্যে পার্থক্য যদি আমরা করতে পারি, এটাই হচ্ছে তার উত্তর। সেটা কি আমরা প্রথমে দেখতে পাচ্ছি জীবিকা নির্বাহের জন্য কৃষক যে খামারটা উৎপাদন করে বা তৈরি করে তাকে বলা হচ্ছে কি জীবিকা নির্বাহী খামার। আর অন্যদিকে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেটা বাণিজ্যিকভাবে পরিচিত তাকে বলা হয় বাণিজ্যিক খামার। জীবিকা নির্বাহের জন্য আয়তনে কি হয়, ছোট হয়, কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে যে আয়তন হয় সেটা হচ্ছে বৃহৎ আয়তন। জীবিকা নির্বাহের খামারে ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ। অন্যদিকে বাণিজ্যিক খামারে কি হয়, বাণিজ্যিক খামারে ব্যবস্থাপনা এবং পরিকল্পিত হয়, পরিদর্শনও দক্ষ হয়। জীবন নির্বাহী খামারে কি হয়, উৎপাদন পদ্ধতি সনাতন ধর্মের হয়ে থাকে,
আধুনিক প্রযুক্তি স্পর্শ থাকে না, অন্যদিকে বৃহদায়তন খামারে বা বাণিজ্যিক খামারের চাষাবাদ কি হয় সেটা আধুনিক জীবন নির্বাহী খামারে দেখতেছি ঝুঁকির পরিমাণে কম থাকে, অন্যদিকে বাণিজ্যিক খামারে ঝুঁকির পরিমাণ অনেক বেশি থাকে। কারণ কি, বাণিজ্যিক খামারের আয়তন বৃহৎ, অধিক পরিমাণ উৎপাদন হয়, এই কারণে সেখানে রিস্কও বেশি, তাই না? একটা কথা বলা হয় কি যে রিস্ক খ্যাত ইস্ক খ্যায়, এরকম একটা কথা। হ্যাঁ, তো তেমনই আর কি, যে এই খামারে অধিক মুনাফা, এই কারণে এই খামারে ঝুঁকিটাও বেশি। ওকে ওকে পরবর্তী প্রশ্ন, শস্য বহুমুখীকরণ। আমরা জানি মধ্যস্বত্বভোগীদের ভূমিকার কারণে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না। দেখেন, মধ্যস্বত্বভোগী মানে কি? মধ্যস্বত্বভোগী মানে হচ্ছে দালাল চক্র, হ্যাঁ, থার্ড পার্টি দালাল চক্র। এদের কারণে কি আপনার কৃষকরা কি ন্যায্য মূল্য পাবে না। তারা বিভিন্ন কারণ দেখিয়ে কৃষকদের কাছ থেকে অল্প দামে ফসলটা ক্রয় করে নেবে, তাই না? কৃষকদের দ্রব্যের চাহিদা যোগান সম্পর্কে ভুল তথ্য দেয়, কৃষকদেরকে তাদের উৎপাদন পদ্ধতি ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে। তাহলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে কৃষকের ফসল ন্যায্য মূল্য পাবে না, স্বাভাবিক। উল্লেখিত আক্কাস মিয়া খামার কোন ধরনের? দেখেন, ওই আক্কাস মিয়ার খামারটা আমরা দেখবো হয় বাণিজ্যিক হবে, না হয় জীবন নির্বাহী হবে। আক্কাস মিয়া খামার আয়তন ছোট, বেশি ফসল উৎপাদন হয় না। আয়তন ছোট মানে কি? জীবন নির্বাহী খামার। উত্তর শেষ। মাসুমের খামার একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাসুম কই? মাসুমের খামার আয়তন বড় হওয়ার পরিবারের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত ফসল বিক্রি করে মুনাফা অর্জন করে। বৃহৎ আয়তন মানে কি? বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার বৃহৎ আয়তনের হওয়ার কারণে অধিক মুনাফা অর্জন করে, অধিক উৎপাদনশীলতা হয়, তাহলে সেটি কি দেশের উন্নয়নে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আমরা এগুলো খুব সহজেই পেয়ে গেলাম এটার উত্তর। পরবর্তী দেখি কৃষিজোত। অবশ্যই জানি যে আয়তনের উপর আমার কৃষি পণ্য উৎপাদন হয় তাকে বলা হয় কৃষিজোত। কৃষকরা ঋণ গ্রহণ করে কেন? উৎপাদন করার জন্য। কৃষকরা তো হচ্ছে দরিদ্র, তাই না? দরিদ্র হওয়ার কারণে তারা ঋণ গ্রহণ করে উন্নত সর্বত দেশে। কৃষকরা সাধারণত দরিদ্র হয়, এই জন্য কৃষি উপকরণ ক্রয় কিংবা গুদামজাত করার জন্য, বাজারজাত করার জন্য অনেক টাকার প্রয়োজন, এই কারণে কৃষকরা ঋণ গ্রহণ করে। উদ্দীপক থেকে জিডিপিতে মৎস্য খাতের অবদানের লেখচিত্র অঙ্কন করো। দেখেন, মৎস্য খাতের একটা আমাদের কি দিয়েছে, ছক দিয়েছে, এটিতে লেখচিত্র বলা হয়েছে। লেখচিত্র আমরা জানি খুবই সহজ, এটিকে আমরা সুন্দর করে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা ভূমি অক্ষ বরাবর দেখতে পাচ্ছি আমরা বছর দিয়েছে, এবং লম্ব অক্ষ বরাবর আমাদের যে পরিমাণটা সেটা এখানে দিয়েছে। তাহলে আমরা লেখচিত্র এখানে দিলাম সুন্দর করে, তারপরে পরে বর্ণনা দেওয়া হয়েছে। ওকে, বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। দেখেন, বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের কি করেছে? বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা যদি লিখি যে ৯-১০ সালে মৎস্য খাতের প্রবৃদ্ধির হার ছিল 4.60%, যেটি কিনা 18-19 সালে হয়েছে 6.21%। পরিবর্তনটা দেখছেন? তাহলে কি আমরা অতি সহজে বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের যে পরিবর্তন বা সম্ভাবনাটা অবশ্যই বেশি। মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণী আমিষ সরবরাহ বৃদ্ধি করা খাতের অন্যতম একটি লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এগুলো কি? সমাজভিত্তিক মৎস্য চাষ কার্যক্রম সম্প্রসারণ, সমাজভিত্তিক জোরদারকরণ করছে, খাস জলাশয়ে মৎস্যজীবীদের প্রবেশাধিকার নিশ্চিতকরণ করছে। অর্থাৎ খাস জলাশয় মানে কি? খাস জলাশয় মানে হচ্ছে সরকারি যে সকল জলাশয় রয়েছে, সরকারি যে সকল পুকুর, দিঘি রয়েছে, ডোবা রয়েছে, ওই সব জায়গাতে মৎস্যজীবীদেরকে প্রবেশ নিশ্চিতকরণ করছে। তোমরা বলতেছে তোমরা আসো, এখানে মাছ চাষ করো, দেশের মৎস্য চাষের যে পরিমাণটা সেটাকে বাড়িয়ে দাও, এবং উন্নত মানের মৎস্যের যে বীজটা বা প্রাণী বা জাত এগুলো উৎপাদন করছে, যার ফলে আমরা দেখতেছি যে মৎস্যের যে পূর্বের যে মাত্রাটা সেটা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। আবার লক্ষ্য করতে পারছি যে ঘেরা বা খাঁচায় মাছ চাষ কার্যক্রম সম্প্রসারণ হচ্ছে, নদী পুনর্খনন করছে, ভরাট নদী যেগুলো হচ্ছে নদী খনন প্রক্রিয়া চালু করতেছে। তো আবার লক্ষ্য করছি গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তি উদ্ভাবন করছে এবং সম্প্রসারণ করছে। এই সকল কিছুর কারণে আমরা যেটা উদ্দীপকে বললাম যে ৯-১০ সালে মৎস্য খাতের অবদান ছিল ২১,৬০৭ কোটি টাকা, যেটা 18-19 সালে আমরা লক্ষ্য করতে পারছি যে ৩৭,১৪৬ কোটি টাকায় পরিণত হয়েছে। অর্থাৎ জিডিপিতে প্রতিনিয়ত মৎস্য খাতের অবদানটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে মৎস্য খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে। কৃষির উপখাত কয়টা? কৃষির উপখাত হচ্ছে প্রধানত 3টা। পরবর্তী বলা হয়েছে কি? সহজ শর্তে ঋণ প্রাপ্তি কৃষি উন্নয়নে সহায়ক। দেখেন, একটা কৃষক যদি খুব সহজ শর্তেই ঋণ পেয়ে যায় তাহলে তার কৃষকটা উৎপাদনশীলতাটাকে কি অধিকাংশে বৃদ্ধি করতে পারবে, বেশি বেশি করে উৎপাদন করতে পারবে। তাই আমরা সহজে বলতে পারি যে সহজ শর্তে ঋণ প্রাপ্তি কৃষি উন্নয়নে অবশ্যই সহায়ক।
কৃষিক্ষেত্রে যে সমস্যার কথা প্রকাশ হয় তার বর্ণনা। আনু মিয়া উৎপাদিত ধান এবছর স্থানীয় একটি বাজারে নিয়ে বিক্রি করার আগ্রহ পাচ্ছেন না। বিগত বছরগুলোতে বেশিরভাগ সময় পরিবহন সমস্যা, দালাল ফরিয়াদের দৌরাত্ম্য সমস্যার সম্মুখীন হয়েছে। দেখেন তাহলে কি কৃষি বিপণনের দিকটা কিন্তু যাচ্ছে। আবার ন্যায্য দাম না পাওয়ার কারণে অনিশ্চয়তা, তবে আশার বাণী হচ্ছে ইদানিং সরকারের কিছু কিছু ইতিবাচক পদক্ষেপের কথা শোনা যাচ্ছে। তাহলে কৃষিক্ষেত্রের এই সমস্যাটা কি? কৃষি পণ্য বিপণন, বিপণনের আমরা পড়েছি অবশ্যই। পরবর্তী প্রশ্ন দেখি, উপযুক্ত সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো? দেখেন, পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত ঋণ ব্যবহার নিশ্চিতকরণ, কিংবা দালাল ফরিয়াদের বিলোপ। অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে পূর্বের যে আমাদের উত্তরগুলো রয়েছিল সেগুলোর উত্তরেই প্রতিফলন আমাদের এই সৃজনশীল ঘটেছে। অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের যে সকল ইম্পর্টেন্ট যে সৃজনশীল আমরা আলোচনা করলাম তাদের মধ্যে অন্যতম জ্ঞানমূলকের জন্য আমি যদি বলে দিই অ্যাজ আ সামারি, সেগুলো হচ্ছে কি, যে কৃষি জোত কি, কিংবা কৃষি কি, তারপরে কৃষি খামার কি, কৃষি ঋণ কি, তারপর বলা হচ্ছে জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার কি, এগুলো। তাছাড়া জ্ঞানমূলক অনুধাবনের জন্য যদি বলি পার্থক্য করে দেখাতে বলে, কৃষিজ কৃষি খামারের মধ্যে পার্থক্য কি, বা জীবন নির্বাহী খামার বা বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য কি, বৈশ্বিক উষ্ণতা কৃষি জমির উর্বরতা নষ্ট করছে ব্যাখ্যা করো। এই সকল প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এবং গ নম্বরে বলা হচ্ছে যে কৃষি বিপণনকে টেনে আনবে। তারপরে বলা হবে যে মৎস্য খাত কিভাবে বা শিল্প খাত কিভাবে উন্নয়ন করছে দেশের অর্থনীতির জন্য, শিল্প খাত পূর্বের তুলনায় কিভাবে উন্নয়ন করছে, কিংবা বলতে পারে যে কৃষিতে আধুনিকতার ছোঁয়াটা কিভাবে প্রভাব ফেলছে ব্যাখ্যা করো। বা ঘ নম্বরে বলতে পারে যে বিভিন্ন মতামত চাইতে পারে তোমার কাছ থেকে, যে বাংলাদেশের কৃষির সনাতন পদ্ধতির পরিবর্তে বর্তমানে যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে এটার ওপর তোমার মতবাদ প্রকাশ করো। তো দ্বিতীয় অধ্যায়টা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। আমরা যদি খুবই একটু মনোযোগ দিয়ে এই অধ্যায়টার প্রিপারেশনটা নিই তাহলে আমরা খুব সহজেই ইন্টারমিডিয়েট এটার সৃজনশীল লিখতে পারবো। এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে যখন ইন্টার পরীক্ষায় এই সৃজনশীলটা এই অধ্যায় থেকে সৃজনশীল দিয়েছিলাম, বেশ ভালোভাবে লিখতে পেরেছি এবং ভালো নাম্বারও পেয়েছিলাম পরবর্তী রেজাল্টে যখন দেখি। তাই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় থেকে এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে।